আজ আমি যে সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম অ্যাড এস্ট্রা। এটা সাধারণ কোনো মহাকাশ ভ্রমণের গল্প নয়। এটা হলো এমন এক যাত্রা যেখানে মানুষ নিজের সীমা ছাড়িয়ে ছুটেছে মহাবিশ্বের গভীরে উত্তর খুঁজতেই। একজন নভোচারী যার নাম মেগর রয় ম্যাকব্রাইট, তিনি ছিলেন শৃঙ্খলাবদ্ধ, আবেগহীন আর কেবল তার মিশনের প্রতি নিবেদিত। ভালোবাসা, পরিবার, ব্যক্তিগত সুখ সবকিছুকে পেছনে ফেলে তিনি বেছে নিয়েছিলেন শুধুই দায়িত্ব। কিন্তু যখন মহাশূন্যের গভীরে এক অজানা সংকেত পৃথিবীর অস্তিত্বকেই হুমকির মুখে ফেলল, তখন সেই সংকেতের উৎস খুঁজতে পাঠানো হলো রয়কে। তবে সে জানতো না এই মিশন তাকে নিয়ে যাবে এমন এক সত্যের সামনে যা শুধু তার ক্যারিয়ার নয়, পুরো জীবনটাই বদলে দেবে। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক অ্যাড এস্ট্রা মুভি সম্পর্কে। মুভির শুরুতেই বিশাল এক অ্যান্টেনা দেখা যায় যা পৃথিবী থেকে সরাসরি মহাকাশকে ছুঁয়েছিল। প্রতিদিনের মতো রয় আজও তার কাজ করছিল। এমন সময় মহাকাশের কোথা থেকে একটি তীব্র শক্তি ঝড়ের মতো এলো, যার ফলে সেই অ্যান্টেনায় শর্ট সার্কিট হয়ে গেল এবং অ্যান্টেনার উপরের অংশে বিস্ফোরণ হতে লাগলো। নভোচারীদের পোশাকে প্যারাশুট লাগানো ছিল, তাই সব নভোচারীরা ভয়ের চোটে তৎক্ষণাৎ সেখান থেকে নিচে লাফ দিল। কিন্তু রয় এমন অবস্থাতেও লাফ না দিয়ে একদম শান্ত ছিল। অ্যান্টেনার যাতে বেশি ক্ষতি না হয় তাই সে প্রথমে অ্যান্টেনার বিদ্যুতের সংযোগ বন্ধ করলো এবং তারপর সেও মহাকাশ থেকে পৃথিবীর দিকে লাফ দিল। নিচে আসার সময় সে তার প্যারাশুট খুললো। তখন অ্যান্টেনা থেকে পড়া ধ্বংসাবশেষের টুকরো তার প্যারাশুটকে ছিদ্র করে দিল। এখন যদি রয়ের একটুও ভারসাম্য নষ্ট হয় তবে তার মৃত্যু অনিবার্য। কিন্তু রয় একদমই ঘাবড়ালো না। সে তার ভারসাম্য বজায় রাখলো এবং সঠিকভাবে পৃথিবীতে নেমে এলো। কিছু সময় পর মেজর রয়কে তার কোম্পানি, যার নাম স্পেসকম, তারা একটি গোপন সভায় মেজর রয়কে ডাকলো। সেখানে কিছু বড় অফিসার ছিলেন যারা রয়ের প্রতিভার প্রশংসা করলেন, কিন্তু রয়কে এখানে ডাকার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু, এমন কিছু যা রয়ের হুশ উড়িয়ে দেবে। জেনারেল জানালেন 11 দিন আগে আমাদের সৌরজগতের সবচেয়ে শেষ গ্রহ নেপচুনের কাছে একটি তীব্র শক্তির বিস্ফোরণ হয়েছে। তা থেকে বেরোনো উচ্চ শক্তি কণা পুরো মহাকাশে ছড়িয়ে পড়েছে এবং ঢেউয়ের মতো এসে সরাসরি পৃথিবীতে আঘাত করেছে। এই শক্তি বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অনেক মানুষ মারা গেছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে আছে। এই একই ধাক্কা ইন্টারন্যাশনাল স্পেস অ্যান্টেনায় পৌঁছেছিল, আর তাই সেখানে শর্ট সার্কিট হয়েছিল এবং রয় তোমার জীবন যেতে যেতে বেঁচে গিয়েছিল। জেনারেল সতর্ক করে দিলেন এই শক্তির ঢেউ প্রতিদিন আরো তীব্র হবে এবং সামনের বিপদ এর থেকে আরো ভয়ানক হবে। রয় প্রশ্ন করলো যে সর্বশেষ এই শক্তির ঢেউ এসেছিল কোথা থেকে। তখন জেনারেল রয়কে জিজ্ঞাসা করলেন, তুমি লিমা প্রজেক্ট সম্পর্কে কতটুকু জানো? রয় বলল, লিমা প্রজেক্ট 29 বছর আগের একটি ঐতিহাসিক মিশন ছিল, যখন প্রথমবার মানুষকে মহাকাশ গবেষণার জন্য সৌরজগতের বাইরে পাঠানো হয়েছিল, অন্য করে বুদ্ধিমান কোনো প্রাণী আছে কিনা খোঁজার জন্য। এই মিশনের কমান্ডার ছিলেন আমার বাবা, স্যার কমান্ডার ক্লিফোর্ড ম্যাকব্রাইড, এবং রয়ের বাবার নাম ছিল কমান্ডার ক্লিফোর্ড ম্যাকব্রাইড। কিন্তু মিশনের 16 বছর পরে তাদের জাহাজ নিখোঁজ হয়ে যায়। না ক্রুদের কোনো খবর পাওয়া গিয়েছিল, না আমার বাবার। সম্ভবত তারা সবাই মারা গেছে এবং আমার বাবাও। তারপর থেকে গভীর মহাকাশ মিশন বন্ধ করে দেওয়া হয়েছে। লিমা প্রজেক্ট সম্পর্কে আমি শুধু এতটুকুই জানি। কিন্তু তখনই জেনারেল বললেন, রয় আমরা মনে করি তোমার বাবা মারা যাননি। রয় হতবাক হয়ে রইল। জেনারেল জানালেন, তোমার বাবার জাহাজ লিমা প্রজেক্ট অ্যান্টিমেটার শক্তির উৎস থেকে চলতো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিপজ্জনক শক্তি। আমাদের ধারণা এই যে শক্তির বিস্ফোরণ হচ্ছে তা সরাসরি লিমা প্রজেক্টের অ্যান্টিমেটার রিয়াক্টর থেকে বের হচ্ছে, সম্ভবত কোনো গোলমালের কারণে। জেনারেল রয়ের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, সম্ভবত লিমা প্রজেক্ট এখন নেপচুনের কাছে কোথাও আছে, কিন্তু তার সঠিক অবস্থান আমাদের জানা নেই এবং সেখান থেকে কোনো উত্তর মিলছে না। রয় যদি আমরা শীঘ্রই সেই জাহাজ খুঁজে তার রিয়াক্টর বন্ধ না করি তবে এই শক্তির ঢেউ পুরো সৌরজগৎকে ধ্বংস করে দেবে এবং পৃথিবী থেকে প্রতিটি প্রাণের নাম নিশানা মুছে যাবে। এটা শুনে রয় জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি আমার থেকে কি চান স্যার? জেনারেল বললেন, রয় আমরা চাই তুমি আমাদের সাথে মঙ্গল গ্রহে যাও। পৃথিবীর তো সব যোগাযোগ ব্যবস্থা এই শক্তির ঢেউয়ের কারণে নষ্ট হয়ে গেছে, কিন্তু মঙ্গলে একটি আন্ডারগ্রাউন্ড লেজার ট্রান্সমিটার আছে যা এখনো বেঁচে আছে। তার সাহায্যে তুমি তোমার বাবাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠাতে পারবে। যদি তোমার বাবা সত্যি সেখানে জীবিত থাকেন তবে সম্ভবত ছেলের আবেদন শুনে তিনি উত্তর দেবেন। যদি তিনি উত্তর দেন তাহলেই তার সংকেত থেকে আমরা জাহাজের অবস্থান জানতে পারবো এবং তখন আমরা জাহাজ খুঁজে এই ধ্বংসযজ্ঞ থামাতে পারবো। রয় তার কর্তব্যের জন্য সর্বদা নিবেদিত এবং সে এই মিশনের জন্য রাজি হয়ে যায়। এই মিশনে রয়ের সাথে ছিলেন কর্নেল পুরুইট। পুরুইট ছিলেন রয়ের বাবা ক্লিফোর্ডের পুরনো সহকর্মী এবং বন্ধু। একটি বাণিজ্যিক ফ্লাইটে চাঁদে পৌঁছানোর পর রয় এবং কর্নেল পুরুইটকে ইউএস মিলিটারিরা তাদের স্পেসকমের বেসের দিকে নিয়ে যেতে লাগলো। এটি এমন একটি বেস যা চাঁদের দূরে অন্ধকার দিকটাই বসানো ছিল। যদিও চাঁদে কোনো একটি দেশের একক অধিকার ছিল না, এখানে অগণিত খনিজে ভরা এলাকা ছিল যার উপর বিশ্বের আলাদা শক্তি দখল করার জন্য পরস্পর লড়াই করত। যখন সামরিক সেনারা রয় এবং পুরুইটকে নিয়ে বেসের দিকে যাচ্ছিল
তখনই কিছু মহাকাশ জলদস্যু তাদের উপর আক্রমণ করলো। সৈন্য এবং জলদস্যুর মধ্যে গুলিবর্ষণ হতে লাগলো। এই আক্রমণে সব সৈন্য মারা গেল, কিন্তু নিজেরা মারা গিয়েও তারা রয় এবং প্রুইটকে সঠিকভাবে সুস্থভাবে বেঁচে পৌঁছে দিল। এই ভয়ানক ঘটনা প্রুইটকে ভিতর পর্যন্ত নাড়া দিয়েছিল। সে ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সেখানে রয়ের কপালে ভয় বা চিন্তার একটিও রেখা ছিল না, যেন সে তার আবেগগুলোকে নিজের ভেতর কবর দিয়ে দিয়েছে। প্রুইটের অবস্থা এখন আর এই মিশনে যাওয়ার মতো ছিল না। সে রয়কে একটি মেমোরি চিপ দেখালো এবং জানালো যে এতে টপ সিক্রেট একটি তথ্য আছে যা স্পেসকম কোম্পানি চুপি চুপি আমাকে দিয়েছিল। সেই চিপে এমন কিছু তথ্য ছিল যা স্পেসকম রয় থেকে লুকিয়ে রাখছিল। প্রুইট মানবতার খাতিরে রয়কে সেই চিপটি দিল। এরপর রয় তার নতুন মহাকাশ দলের সাথে মহাকাশযানে চড়ে বসলো। পরের গন্তব্য ছিল মঙ্গল। চাঁদ থেকে বেরিয়ে ভ্রমণের সময় রয় চুপি চুপি প্রুইট থেকে পাওয়া সেই টপ সিক্রেট ফাইল খুললো। সেই ফাইলে লিমা প্রজেক্টের একটি ভিডিও ছিল। ভিডিওর শুরুতে স্ক্রিনে রয়ের বাবা ক্লিফোর্ডকে দেখা যায়। তার চেহারায় ক্লান্তি এবং ব্যাকুলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। ক্লিপটি অসম্পূর্ণ ছিল, কিন্তু একটি কথা একদম পরিষ্কার ছিল, ক্লিফোর্ড জীবিত ছিলেন। সেই ফাইলে স্পেসকম প্রুইটকে একটি নির্দেশও দিয়েছিল। এই ভিডিওটি অনেক সময় আগে লিমা প্রজেক্ট থেকে এসেছিল। সম্ভবত এটি ক্রু মেম্বারদের একটি জরুরি বার্তা ছিল। এই বার্তা থেকে আন্দাজ করা গিয়েছিল যে কোনো কারণে ক্লিফোর্ড ইচ্ছাকৃতভাবে জাহাজের সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন এবং সম্ভবত জাহাজের নিয়ন্ত্রণও তার হাত থেকে ছুটে গিয়েছিল। স্পেসকমের এই গুপ্ত বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছিল যে যদি রয় তার বাবার থেকে কোনো উত্তর পেতে ব্যর্থ হয়, তবে লিমা প্রজেক্ট জাহাজকে সরাসরি ধ্বংস করে দেওয়া হোক। রয় একটি গভীর চিন্তায় ডুবে গেল। তার জন্য তার বাবা ক্লিফোর্ড একজন বীর ছিলেন। তার আদর্শে চলে রয় এখানে পৌঁছেছিল। ক্লিফোর্ড ছিলেন একমাত্র এমন নভোচারী যিনি বৃহস্পতি এবং শনি পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং তারপরে এই গভীর মহাকাশ গবেষণা কার্যক্রমের অংশ হয়েছিলেন। তার কাজকে তিনি তার জীবন থেকে বেশি গুরুত্ব দিতেন। তাহলে কি সত্যিই তিনি তার দায়িত্ব থেকে বিশ্বাসঘাতকতা করেছিলেন, নাকি এমন কোনো কারণ ছিল যা তাকে এমন করতে বাধ্য করেছিল? এসব প্রশ্নের মধ্যে জড়িয়ে থাকা রয় শেষ পর্যন্ত মঙ্গলের লাল পৃষ্ঠে নেমে গেল। সেখানে পৌঁছে রয়কে একটি ঘরে নিয়ে আসা হলো, যেখান থেকে রয় এখন তার বাবাকে একটি বার্তা পাঠাবে। রয় মনে মনে দোয়া করছিল যে তার বাবার উত্তর যেন চলে আসে, যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে। বার্তায় রয় বলল, বাবা, যদি আপনি শুনে থাকেন, আমি আপনার ছেলে রয় আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। সম্ভবত আপনি জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। স্পেসকম এই সমস্যাগুলোর কথা জানে এবং তাদের ধারণা যে এটি আপনার ভুল নয়। তারা চায় যে আপনি জানান আপনি এগুলো ঠিক করার জন্য কি করছেন। তারা এও বলছে যে যদি প্রয়োজন পড়ে তারা সাহায্য করবে এবং আপনাকে ফিরিয়ে আনার জন্য মিশন পাঠাবে। দয়া করে এই বার্তার উত্তর দিন। রয়ের এই বার্তা লিমা প্রজেক্টে ট্রান্সমিট করা হলো, কিন্তু অন্য দিক থেকে কোনো উত্তর এলো না। রয় দ্বিতীয়বার চেষ্টা করলো, কিন্তু এবারও কোনো লাভ হলো না। রয় আজ প্রথমবারের মতো খুব বেশি আবেগপ্রবণ হয়ে গেল। সে তার বাবার সাথে একজন নভোচারীর মতো নয়, একজন ছেলের মতো কথা বলল। শৈশবের সেই মুহূর্তগুলো উল্লেখ করলো যা তারা একসাথে কাটিয়েছিল। এই সময় রয় কেঁদে ফেললো। তখনই রয় দেখলো রেকর্ড রুমের বাইরে বসে থাকা টেকনিশিয়ানদের চেহারায় বিস্ময়ের ভাব ছিল। এটি একটি ইঙ্গিত ছিল যে সম্ভবত তার বাবা উত্তর পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তখনই স্পেসকমের অফিসাররা রয়ের কাছে এলেন এবং রয়কে এই মিশনের জন্য অনুপযুক্ত বলে তাকে ফের পৃথিবীতে পাঠানোর প্রস্তুতি নিতে লাগলেন। অর্থাৎ স্পষ্ট ছিল এখন স্পেসকম লিমা প্রজেক্টকে রয়ের বাবার সাথেই ধ্বংস করতে চলেছে। রয় খুব বেশি রাগান্বিত হয়ে গেল। সে চাইলেও কিছু করতে পারছিল না। তখনই একটি মেয়ে তার ঘরে এলো। তার নাম ছিল হেলেন লেস্টন এবং সে এই ফ্যাসিলিটির ডিরেক্টর ছিল। হেলেন জানালো যে তার বাবা মা রয়ের বাবা ক্লিফোর্ডের সাথে লিমা প্রজেক্টের অংশ ছিলেন, তাই সে রয়ের প্রতি সহানুভূতিশীল ছিল। সে চুপি চুপি রয়কে লিমা প্রজেক্টের সম্পূর্ণ ক্লিপ দেখিয়ে দিল, যার ছোট্ট একটি ঝলক রয় প্রুইট থেকে পাওয়া গোপন বার্তায় দেখিয়েছিল। ক্লিপে রয়ের বাবা স্পেসকমকে একটি ভয়ানক তথ্য দিচ্ছিলেন। স্পেসকম, আমি ক্লিফোর্ড ম্যাকব্রাইড লিমা প্রজেক্ট থেকে রিপোর্ট করছি। আমরা এই মুহূর্তে আমাদের সৌরজগতের শেষ প্রান্তে আছি, ঠিক নেপচুনের কাছাকাছি। এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের দলের কিছু লোক এত দীর্ঘ সময় ধরে বাড়ি থেকে দূরে থাকায় মানসিক চাপ সহ্য করতে পারেনি। তারা পৃথিবীতে ফিরে যেতে চাইছিল, কিন্তু আমি এমন হতে দিতে পারিনি, কারণ এতে আমাদের মিশন শেষ হয়ে যেত। তারা বিদ্রোহ করলো এবং জাহাজ দখল করার চেষ্টার অন্তর্ঘাত করলো। আমাকে কঠোর পদক্ষেপ নিতে হলো। আমি স্টেশনের একটি অংশের জীবন সমর্থন ব্যবস্থা বন্ধ করে দিলাম। এই সিদ্ধান্তে দুর্ভাগ্যবশত বাকি নিরপরাধ ক্রু মেম্বাররাও মারা গেছে, কিন্তু আমি ওয়াদা করছি আমার মিশন থেকে পিছপা হব না। আমি এগিয়ে যেতে থাকবো যতক্ষণ না বুদ্ধিমান কোনো ভিন গ্রহের সন্ধান পাচ্ছি। এই খোঁজে আমার জীবন এবং আমি এটা যে কোনো মূল্যে চালিয়ে যাব। এই বার্তা দেখে রয় কেঁদে ফেললো। তার বিশ্বাস হচ্ছিল না যে তার বাবা এত ভয়ানক পদক্ষেপ নিতে পারেন।
কিন্তু হেলেন বলল এটাই বাস্তবতা রয়, কিন্তু স্পেসকম কখনো চাইবে না এই বাস্তবতা কারো জানা হয়ে যাক। যদি লোকজন জানতে পারে যে এই শক্তির ঢেউয়ের কারণ লিমা প্রজেক্ট, তবে তাদের অনেক দুর্নাম হবে। তাই তারা সবসময় দুনিয়া থেকে সত্য লুকিয়ে তোমার বাবাকে বীরের মতো দেখাতে থাকবে। কিন্তু আসল সত্যি হলো যে তোমার বাবা আমার বাবা মাকে হত্যা করেছিল এবং এখন সেই ব্যক্তি পুরো দুনিয়ার জন্য বিপদ। তুমি এই সত্যতা মেনে ফের পৃথিবীতে ফিরে যাওয়াই ভালো হবে। হেলেন রয়কে জানালো যে কিছুক্ষণ আগে রয়ের বাবা হেলেনকে উত্তর দিয়েছিল, যার ফলে স্পেসকম তার জাহাজের অবস্থান জেনে গেছে এবং এখন একটি দল নেপচুনের দিকে রওনা হতে চলেছে পরমাণু বোমা নিয়ে সেই জাহাজ লিমা প্রজেক্টকে ধ্বংস করার জন্য। কিন্তু রয় এমনিতেই পিছিয়ে যেতে পারছিল না। তার মনে এখনো অনেক প্রশ্ন ছিল যার উত্তর শুধু তার বাবাই দিতে পারতেন। সে তার তার আদর্শকে এমনিতেই হারাতে পারছিল না। রয় হেলেনের কাছে একটি সাহায্য চাইল, তাকে যেন সেই মিশনের অংশ বানানো হয় যারা লিমা প্রজেক্টকে বোমা মারতে যাচ্ছিল। রয় বলল যে সে তার বাবার সাথে সাক্ষাৎ করে কথা বলতে চায়, সে তাকে ফিরিয়ে আনতে চায়। যদিও হেলেন তাকে এই মিশনের অংশ বানাতে পারতো না, কিন্তু হেলেন অবৈধভাবে রয়কে সেই রকেট পর্যন্ত পৌঁছে দিল। রয় রকেট লঞ্চ করার আগ মুহূর্তে হেলেনের সাহায্যে মহাকাশযানে ঢুকে পড়ল, কিন্তু শীঘ্রই জাহাজের ক্রু মেম্বাররা রয়ের প্রবেশের খবর জেনে গেল। কমান্ড সেন্টার থেকে ক্রু মেম্বারদের রয়কে খতম করার আদেশ দিল, যার পর তারা রয়ের উপর আক্রমণ করলো। রয় তাদের বোঝাতে থাকলো যে সে শুধু এই মিশনের অংশ হতে চায়, সে তাদের জন্য কোনো বিপদ নয়। কিন্তু ক্রু মেম্বাররা তার একটি কথাও শুনল না। জাহাজের ক্যাপ্টেন রয়ের দিকে গুলি চালালো, কিন্তু সেই গুলি গ্যাস ট্যাঙ্কে গিয়ে লাগলো। এটি একটি বিষাক্ত গ্যাস ছিল, যার ফলে জাহাজের সব ক্রু মেম্বার মারা গেল। সৌভাগ্যবশত রয় স্পেস স্যুট পরেছিল, যার ফলে তার প্রাণ বেঁচে গেল। রয় সেই ক্রু মেম্বারদের মৃত্যুর জন্য অনুশোচনা হচ্ছিল, কিন্তু এখন সে যে পথে গেছে সেখান থেকে পিছনে ফেরা সম্ভব নয়। তাই সে সিদ্ধান্ত নিল যে একাই এই মিশন শেষ করবে। এই দীর্ঘ ভ্রমণে রয় একদম একা ছিল। এই একাকিত্ব তাকে গ্রাস করে যাচ্ছিল। সে উপলব্ধি করছিল যে সে তার পেছনে কি রেখে এসেছে, একটি জীবন, একটি ভালোবাসা, বন্ধু, আত্মীয়, সবকিছু। তাকে একাকিত্বের বাধা কাটাতে হচ্ছিল। শেষ পর্যন্ত 80 দিনের একটি দীর্ঘ ভ্রমণের পর রয়ের জাহাজ নেপচুনের কাছে পৌঁছালো। সে দেখলো লিমা প্রজেক্ট নেপচুনের কক্ষপথের কাছাকাছি আছে। সে একটি শাটলে পরমাণু বোমা রাখলো এবং শাটল নিয়ে লিমা প্রজেক্টের কাছাকাছি যেতে লাগলো। তখনই তার শাটল একটি গ্রহাণুর বেল্টের সাথে ধাক্কা খেল এবং নিয়ন্ত্রণহীন হয়ে গেল। কিন্তু যেভাবে পারে তাকে নিয়ন্ত্রণ করলো এবং লিমা প্রজেক্টের কাছে চলে এলো। শাটলটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তাই রয় পরমাণু বোমা বের করলো এবং শাটলকে মহাকাশে ছেড়ে দিল। এখন সে লিমা প্রজেক্টের ভেতরে প্রবেশ করলো। রয়ের সামনে একটি ভয়ানক দৃশ্য ভেসে উঠলো। চারিদিকে ক্রু মেম্বারদের লাশ ভাসছিল। রয় সেই লাশগুলোর মধ্য দিয়ে যেতে যেতে ইঞ্জিনের দিকে এলো এবং সেখানে পরমাণু বোমা বসিয়ে তাতে 3 ঘন্টা টাইমার সেট করে দিল। এমন সময় রয়কে কেউ ডাকলো এবং সে ছিল তার বাবা ক্লিফোর্ড। তাকে দেখে রয়ের চোখ ভিজে উঠলো। ক্লিফোর্ড রয়কে জানালো যে সে অনেক সময় ধরে সেখানে একা আছে এবং শক্তির ঢেউ থামানোর চেষ্টা করছে। রয় তাকে জিজ্ঞাসা করলো যে এসব কিভাবে হলো। ক্লিফোর্ড জানালো যে তার শেষ বিশ্বস্ত বন্ধু কুরো যখন সেখান থেকে পালানোর চেষ্টা করলো, তখন আমার তাদেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না এবং এই ঝামেলার মধ্যে জাহাজের অ্যান্টিমিটার রিঅ্যাক্টরে গোলমাল দেখা গেল এবং এই শক্তির ঢেউ শুরু হলো। এত কিছু হওয়া সত্ত্বেও রয় তার বাবাকে বাড়ি নিয়ে যেতে চাইছিল, কিন্তু ক্লিফোর্ড স্পষ্টভাবে বাড়ি যেতে অস্বীকার করলো। সে বলল যে তার পৃথিবী নিয়ে কোনো চিন্তা নেই, পরিবার বা সম্পর্ক নিয়ে তার হৃদয় এখন আর কোনো গুরুত্ব নেই। এখন এই মহাকাশই তার বাড়ি। সে স্বীকার করলো যে সে ইচ্ছাকৃতভাবে রয়ের মাকে বিধবা এবং রয়কে অনাথ বানিয়ে দিয়েছিল, কারণ মিশনই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। যদিও তার দল প্রমাণ করে ফেলেছিল যে ব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়া কোথাও জীবন নেই, কিন্তু ক্লিফোর্ড তাদের প্রমাণে বিশ্বাস করেনি। সে একগুঁয়ে হয়ে গিয়েছিল যে যতক্ষণ না সে এই ব্রহ্মাণ্ডে কোনো বুদ্ধিমান ভিনগ্রহের খোঁজ পাবে সে থামবে না। এত কিছু শুনেও রয়ের ভেতর তার বাবার জন্য সেই সম্মান, সেই ভালোবাসা অটল ছিল। সে তার বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার উপর জিদ ধরে থাকলো এবং তাকে বুঝিয়ে কোনোভাবে নিজের সাথে জাহাজ থেকে বাইরে নিয়ে এলো। কিন্তু ক্লিফোর্ডের ভেতর এক অদ্ভুত উন্মাদনা চেপে বসেছিল। সে থ্রাস্টার চালু করে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু সে রয়ের একটি বেল্টের সাথে যুক্ত ছিল, যার সাহায্যে রয় তাকে ফের টেনে নিল। কিন্তু ক্লিফোর্ড থামতে রাজি ছিল না। সে রয়কে বলতে থাকলো, আমাকে যেতে দাও রয়, আমার বাড়ি এখন এখানেই। ঠিক সেই মুহূর্তে রয় তার বাবার চোখে সেই মানুষটিকে দেখলো যে জীবিত থাকলেও ভেতর থেকে মরে গিয়েছিল। তার চোখে না ছিল ভালোবাসা, না ছিল অনুশোচনা। রয় মেনে নিল যে সে যে বাবাকে জীবিত ভাবছিল, তিনি মারা গেছেন। সে তাকে ছেড়ে দিল। ক্লিফোর্ড উড়ে মহাকাশের খবরে হারিয়ে গেল।
রয় এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত পৃথিবীতে তার জন্য কি বাঁচিল? সেও তো তার বাবার মতোই ভালোবাসা, সম্পর্ক এবং আবেগ ছাড়া একটি বর্ণহীন জীবন যাপন করছিল, কিন্তু তার বাবার থেকে আলাদা। তার ভেতর অনুশোচনা ছিল, তার স্ত্রীকে হারানো, তার জীবনকে হারানোর বেদনা ছিল। এখন তার ভালোবাসা, সম্পর্ক এবং আবেগের গুরুত্ব বোঝা হয়ে গিয়েছিল। যে রয় একসময় বাবাকে তার আদর্শ মনে করত, এখন সে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার মতো হবে না। সে জাহাজের একটি অংশ ঢালের মতো ব্যবহার করলো এবং ঘোরানোর বেলকে বিদীর্ণ করে থ্রাস্টার ব্যবহার করে ফের নিজের জাহাজে চলে এলো। বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগে সে নেপচুনের কক্ষপথ থেকে বেরিয়ে পৃথিবীর দিকে বেরিয়ে পড়ল। লিমা প্রজেক্ট ধ্বংস হওয়ার সাথে সাথেই শক্তির ঢেউয়ের উৎস শেষ হয়ে গেল, যার ফলে পৃথিবী একটি বড় সংকট থেকে বেঁচে গেল। এই দীর্ঘ এবং বিপজ্জনক ভ্রমণের পর রয় সুস্থভাবে পৃথিবীতে ফিরে এলো। এক্সপ্রেসকম তাদের দুর্নামের পর এই পুরো মিশনকে গোপন রাখলো, তাই রয়ের উপর কোনো ব্যবস্থা নেওয়া হলো না। সে তার স্ত্রীর সাথে পুনরায় সাক্ষাৎ করলো, কিন্তু এবার একটি পরিবর্তিত মানুষ হিসেবে। এমন একজন মানুষ যার ভেতর এখন ভালোবাসা ছিল। রয়ের এই ভ্রমণ যদিও অন্তহীন মহাকাশে হয়েছিল, কিন্তু আসলে এই যাত্রা তাকে অনেক পাল্টে দিয়েছিল। এটি এমন একটি যাত্রা যা তাকে শিখিয়েছিল যে আমাদের আবেগ যেমন দুঃখ, ব্যথা, ভালোবাসা এবং সুখী আমাদের মানুষ বানায়। এগুলো ছাড়া আমরা মানব জাতির সাথে সিদ্ধান্ত নিতে পারি না, আর না কখনো প্রকৃত সুখ পেতে পারি। অনেকবার আমাদের অতীত, আমাদের কাজ বা আমাদের উন্মোদনা আমাদের অন্ধ করে দেয়। এটি আমাদের সেই অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দেয়, যার ছবিও আমাদের চোখের সামনে পরিষ্কার হয় না। তার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা তা দেখতে পাই না যা আমাদের একদম সামনে আছে। আমাদের বাড়ি, পরিবার, বাবা মা, জীবনসঙ্গীর সেই ভালোবাসা যা সবসময় আমাদের জন্য অপেক্ষা করছে। এবং সম্ভবত আমরা সবাই, পুরো মানব জাতি, আমাদের পৃথিবীর সাথেও এই একই কাজটি করছি। এই বার্তার সাথে গল্পটি এখানে শেষ হলো। বন্ধুরা, গল্পটি পছন্দ হলে লাইক করে দেবেন এবং আসন্ন কোনো ভিডিও যাতে আপনাদের মিস না হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আবার সাক্ষাৎ হবে একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।